সৌজন্যে জামান ফাউন্ডেশন। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এটে নিউজের প্রতিদিনের নিয়মিত বিশেষ আয়োজন শিল্প সাহিত্য ও সেলিব্রিটি শো কবিবাড়ি অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। কবিবাড়িতে যেজন আসে গুণীজন, তারাই দেশের অমূল্য মানবধন। একথার গুরুত্বকে অনুধাবন করেই আমাদের কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন বিশিষ্ট চিত্রশিল্পী ও মানব উন্নয়ন কর্মী সন্তু সাহা। আর অনুষ্ঠানটির নিবেদক জামান ফাউন্ডেশন, আর অনুষ্ঠানটি উপস্থাপনা করছি আমি আসাদ কাজল। প্রিয় দর্শক, চলুন অতিথির সঙ্গে মূল আলোচনায় ফিরে যাই। সন্তুদা, আমাদের কবিবাড়ি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি আসাদ ভাই। সন্তুদা, আপনি জাতিসংঘে অনেকগুলো কর্মসূচি নিয়ে কাজ করেছেন। সে কাজের আলোকে, অভিজ্ঞতায় আমাদের কিছু যদি বলেন। আপনি তো জানেন যে আমি মূলত প্রথমত আমি একজন চিত্রশিল্পী। আমার পড়াশোনা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, চারুকলা থেকে আমি মাস্টার্স করা। আমি যখন ছাত্র ছিলাম তখন থেকেই আমি বিভিন্ন সংগঠন এবং সামাজিক কাজকর্মের সাথে যুক্ত হই। ঢাকা ইউনিভার্সিটিতে যখন পড়তাম, বাই দা বাই আমি জাতিসংঘ তথ্যকেন্দ্রের বিভিন্ন কর্মসূচির সাথে যুক্ত হই। আমি প্রথমে আপনাকে একটা জিনিস বলে রাখি, আমি কিন্তু জাতিসংঘের যে কর্মসূচিগুলি নিয়ে কাজ করেছি সেখানে কিন্তু আমি একজন স্বেচ্ছাসেবী হিসাবে, আমি কিন্তু যে একজন এমপ্লয়ি বা পেইড ওয়ার্কার হিসাবে কাজগুলো করিনি। আমার সম্পূর্ণ মানবিক বোধ, আমার দায়িত্ববোধের জায়গা থেকে আমি এই কর্মসূচিগুলির সাথে যুক্ত হই এবং আমি অনেকগুলো সচেতনতামূলক জাতিসংঘের যে বিষয়ভিত্তিক, যেরকম আমার প্রথম প্রদর্শনী হয় জাতিসংঘের মানবাধিকারের ঘোষণাপত্রের, সর্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্রের 50 বছর পূর্তি উপলক্ষে, সেটা আলিয়াস প্রসেস এবং জাতিসংঘ তথ্যকেন্দ্র সহায়তা করেছিল। এটা বেশ সাড়া পেয়েছিল এবং জাতিসংঘ হেডকোয়ার্টার থেকেও তখন আমাকে অভিনন্দন জানানো হয় নিউ ইয়র্ক থেকে। দেশের জন্য একটা গর্ব। হ্যাঁ, পরবর্তীতে আমি এমডিজি নিয়ে কাজ করেছি, এমডিজি বিষয়ক অ্যাওয়ারনেস বিল্ডিংয়ে কাজ করেছি। আমি প্রদর্শনী করেছি এবং সেটা বিভিন্ন সেমিনার, বিভিন্ন ওয়ার্কশপে সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। তাছাড়া আমি জাতিসংঘ তথ্যকেন্দ্রের আরও বিভিন্ন কর্মসূচির সাথে যুক্ত ছিলাম। আমি ব্যক্তিগতভাবে ইনভলভ ছিলাম। আমার নিজস্ব একটা প্রতিষ্ঠান ছিল, আছে হোপ মাল্টিমিডিয়া, সেভাবেও প্রাতিষ্ঠানিকভাবেও কাজের সাথে যুক্ত ছিলাম। কিন্তু আমি পুরোপুরি আমার যে কাজের জায়গাগুলো, আমার যে মূল কাজগুলো, মানবিক কাজগুলো, সেটা আমি স্বপ্রণোদিত হয়েই কন্ট্রিবিউট করেছি জাতিসংঘের কাজগুলোতে। বর্তমানে আমি কাজ করছি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি যেটা বলা হয়, সেই এসডিজি কর্মসূচি নিয়ে। বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ মানব উন্নয়নে কোন পর্যায়ে আছে বলে আপনি মনে করেন? দেখুন, বাংলাদেশের প্রসঙ্গে যদি আসি, আমরা স্বাধীনতার পর থেকে, মানে 71-এর পর থেকে যদি ধরি, যে 54 বছরে বাংলাদেশের মানব উন্নয়নের ক্ষেত্রে অনেকগুলো জায়গায় উন্নতি হয়েছে। যেরকম বাংলাদেশের মানুষের আয়ু, লাইফ স্পান, সেটা বর্ধিত হয়েছে, যেটা আয়ুষ্কাল বলা হয়, গড় আয়ু, সেটা বেড়েছে। তারপর নারীদের যে গর্ভকালীন মৃত্যু, নারী স্বাস্থ্য, শিশু মৃত্যুর হার, স্কুল ড্রপিং, যে স্কুলে, প্রাইমারি স্কুলে পড়ে অনেক বাচ্চারা ড্রপ আউট হয়ে যেত। তারপর হলো অধিকারের ব্যাপারগুলো। তারপর আমাদের যে বৃহত্তর জনগোষ্ঠীর যে বিভিন্ন বিষয়, যেরকম হেলথ অ্যান্ড স্যানিটেশন। আমরা জানি যে আগে বাংলাদেশে যেমন গ্রামাঞ্চলে কাঁচা পায়খানা টয়লেট ছিল, সেটা কিন্তু এখন নেই। গত 3-4 দশকে শুধু জাতিসংঘ না, ব্র্যাক, তারপর ইউনিসেফ, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, এনজিওগুলো কাজ করার ফলে আজকে যে উত্তরণ হয়েছে সেটা খুবই ভালো দিকে। এবং আমাদের তো ওভারঅল যেটা অর্থনৈতিক গ্রোথ, সেটা তো হয়েছে। আমাদের নানা রকম সমস্যা আছে, তার মধ্যেও কিন্তু মানব উন্নয়নের যে ধাপগুলো, সেটা ভালো পর্যায়ে। এবং আগামীতে আশা করি আরও মানব নিরাপত্তার বিষয়গুলো, মানব অধিকারের বিষয়গুলো, মানব মর্যাদার বিষয়গুলো, সেটা আগামীতে আরও ফলপ্রসূভাবে কাজ করবে। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের কোন কোন বিষয়গুলো সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি মনে করি, আমি দীর্ঘদিন ধরে কাজ করছি, প্রায় 3 দশক ধরে। আমার উপলব্ধি, একটি দেশকে গড়তে হলে সবার প্রথমে যে বিষয়টা অগ্রাধিকার দেওয়া দরকার সেটা হলো শিক্ষা।
একদম প্রাইমারি লেভেল থেকে একটা গঠনমূলক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। আমরা বেশি দূরে যাওয়ার দরকার নেই। সিঙ্গাপুর তো আমাদের পূর্ব এশিয়ারই দেশ। তো সিঙ্গাপুরের যাকে ফাদার অফ নেশন বলা হয় বা প্রতিষ্ঠাতা বলা হয়, লিউ কুয়ান ইউ, উনি সিঙ্গাপুরকে যখন গড়ে তুলেছে, সিঙ্গাপুরের কিচ্ছু ছিল না, একটা ছোট্ট একটা নগর রাষ্ট্র। সেখানে সব জেলে ছিল এবং খুব দারিদ্রতা ছিল। তাদের শুধু রিসোর্স বলতে ছিল মাছ ধরা আর হলো ওই যে তাদের নৌবন্দর। তো সেইটাকে ভিত্তি করে যখন উনি সিঙ্গাপুরের হালটা ধরলেন, কুয়ান লিউ, উনি প্রথমত শুধু না, প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, শেষ পর্যন্ত উনি শিক্ষাটাকে খুব গুরুত্ব দিয়েছিলেন। এবং আপনি তো জানেন যে সিঙ্গাপুরের এখন যে সব কিছুর মান, যে সিঙ্গাপুর অত্যন্ত শক্তিশালী, এত ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা দেশ। তো আমরা সিঙ্গাপুরকে ফলো করতে পারি এই ক্ষেত্রে। আর শিক্ষার ব্যাপারে বলবো, আমাদের দেশের শিক্ষার ক্ষেত্রটা ঢেলে সাজানো উচিত একদম প্রাথমিক পর্যায় থেকে। তবে আমি একটা ব্যাপারে আশাবাদী, বাংলাদেশে যে এখন যে নতুন মন্ত্রী পরিষদ গঠিত হলো এবং যে মিলন সাহেব যে নতুন শিক্ষামন্ত্রী হয়েছেন, উনাকে মনে হয়েছে আমার খুব উদ্যোগী মানুষ, উদ্যমী মানুষ এবং ক্রিয়েটিভ মানুষ। উনি একটা মৌলিক গুণগত পরিবর্তন শিক্ষার ক্ষেত্রে করতে পারবে। আর শিক্ষার পরে আছে যে বিষয়গুলো, সেটা হলো দুর্নীতি দমন। দুর্নীতি আমাদের একটা বড় সমস্যা। তারপর ধারাবাহিকভাবে ধরেন দারিদ্র্য দূরীকরণ, ক্ষুধামুক্তি, পরিবেশের যে মানে দূষণ আমরা করছি, সেই অ্যাকশন প্ল্যানগুলো আমাদের পরিকল্পিতভাবে করা, সেই বিষয়গুলো ধারাবাহিকভাবে আসবে। তো প্রথমত আমি মনে করি যে শিক্ষা, সেটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। আপনি একজন চিত্রশিল্পী আন্তর্জাতিক মানের, বাংলাদেশে চিত্রকলা চর্চা নিয়ে আপনার মতামত কি? আমি মনে করি বাংলাদেশে আসলে তো শিল্পীদেরকে অনেক প্রতিকূলতার মধ্যে কাজ করতে হয়। শুধু শিল্পী না, কবি, সাহিত্যিক, গায়ক, গায়িকা, নাট্যশিল্পী, কলা কুশলী, সবাইকে অনেক প্রতিবন্ধকতার মধ্যে কাজ করতে হয়। কিন্তু স্বাধীনতার 54 বছরে আমাদের চিত্রশিল্পের জায়গাটায় অনেক অগ্রগতি হয়েছে এবং আমাদের যে পেইন্টিং বা আমাদের যে শিল্পকলার যে মান, আমি মনে করি সেটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের এখন বর্তমানে। বাংলাদেশে পরিবেশ দূষণ সম্পর্কে আপনি কি মেসেজ দিবেন আমাদের, বা এই দূষণ থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি? হ্যাঁ, এই পরিবেশ নিয়ে এসডিজির 3টা লক্ষ্যমাত্রা আছে। জি। হ্যাঁ, একটা হলো যে ক্লাইমেট অ্যাকশন, তারপর লাইফ অন আর্থ, লাইফ আন্ডার ওয়াটার। তো আমরা আসলে কিভাবে, আগে বিষয়টা আমাদের চিহ্নিত করতে হবে যে আমরা কিভাবে পরিবেশকে নষ্ট করছি। আমরা কিন্তু প্রতিটা জায়গায় পরিবেশকে, এবং আমরা যখন কাজ করি, ধরেন আমরা উৎপাদন থেকে শুরু করে আমরা যখন বিভিন্ন দৈনন্দিন জীবনযাপন করি, সেই ক্ষেত্রে কিন্তু পরিবেশের দিকে আমরা খেয়াল করি না। আপনি ধরুন যে আমি ঢাকা শহর দিয়েই বলছি, ঢাকা শহরের যে অপরিকল্পিত যে জীবন ব্যবস্থা না, সেটা কিন্তু রাতারাতি আমরা ঠিক করতে পারবো না, রাতারাতি এটা কারেকশন করা সম্ভব না। কিন্তু আগামীতে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে যে পরিবেশকে যাতে আমরা সুরক্ষা দিতে পারি। ধরেন আমাদের ঢাকার যে নিরাপদ পানির সংকট দেখা দিবে সামনে, আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনা, আমরা যে প্রোডাকশন করছি, উৎপাদন করছি, সেখানে নানা রকম কেমিক্যালের অপব্যবহার, সেখানে নানা রকম রিয়েকশন, কেমিক্যালস রিয়েকশন, সেইগুলি আমাদের জনজীবনে ভয়াবহ প্রতিক্রিয়া করছে। আমরা ধরেন আমাদের নদী, নালা, হাওর বাওর, আমাদের স্থলজ যে সম্পদগুলো আছে, আমরা কিন্তু সবই দূষিত করে ফেলছি আস্তে আস্তে। এবং এই ব্যাপারে প্রথমে সচেতনতা আমাদের তৈরি করতে হবে, এবং যার জন্য কিন্তু এই যে এসডিজির যে বিষয়গুলো, লক্ষ্যমাত্রা, 17টি লক্ষ্যমাত্রা আছে, যেটা নিয়ে যে আমি এই পাবলিকেশনটা করেছি 3 বছর আগে। এটা হলো মূলত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা আমাদের পৃথিবীর রূপান্তর। এটা হলো যে ছেলে মেয়েদের জন্য, স্কুলের ছেলে মেয়েদের জন্য, কলেজেও আমরা, ইউনিভার্সিটিতেও ক্লাস দিচ্ছি, এটা দিয়ে সেশন দিচ্ছি। ছাত্রছাত্রীরা অত্যন্ত পজিটিভভাবে এটা গ্রহণ করেছে, জানেন। এবং ওরা না জীবনের সমস্যাগুলো শুনতে চায়, বুঝতে চায়। কারণ আমরা যে কারিকুলাম, যে শিক্ষাটা, আমরা একাডেমিক যে শিক্ষাটা আমরা গ্রহণ করি, সেখানে কিন্তু পরীক্ষাটাই মুখ্য থাকে, যে কোনোভাবে পাশ করে যাওয়া। কিন্তু এই যে জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো, এগুলো আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে আসা উচিত। তো আপনার প্রশ্নটা ছিল যে পরিবেশকে মেসেজটা কি? মেসেজটা হলো প্রথমত আমাদের সচেতন হতে হবে। এই যে এই পাবলিকেশনটা নিয়ে আমি স্কুলে যাই, আমি কিন্তু পরিবেশ নিয়ে অনেক কথা বলি, যে আমরা পরিবেশকে কিভাবে দূষিত করছি। এবং আরেকটা বিষয় আসাদ ভাই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আমরা মনে করি যে এসডিজি বা এইসব লক্ষ্যমাত্রাগুলো, দারিদ্র্য দূরীকরণ, ক্ষুধামুক্তি,
মানসম্মত শিক্ষা, নিরাপদ পানির যে নিরাপত্তা, এইগুলির দায়িত্ব হলো আমেরিকা করবে, জাতিসংঘ করবে, সরকার করবে। কিন্তু আমাদেরকে এগিয়ে আসতে হবে। এই আসলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের, এমনকি প্রত্যেকটা ছাত্রছাত্রী সেখানে নিজের জায়গা থেকে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য কিছু দায়িত্ব আছে, করণীয় আছে। সেই জায়গাটা ধরেছি এবং এই কাজটা কিন্তু বাংলাদেশে খুবই এক্সেপশনাল। টেকসই নগর ও জনপদ গড়ে তুলতে আমাদের কি করণীয় আছে বলে আপনি মনে করেন? টেকসই নগর, এটা একটা গ্লোবাল সমস্যা, বিশেষ করে দরিদ্র দেশগুলোর যে নগর ব্যবস্থাপনা। আমরা যদি সিঙ্গাপুর বা কুয়ালালামপুর বা টোকিও, এই সিটিগুলি কিন্তু অনেক ওয়েল প্ল্যান্ড। তো আমাদের ঢাকার নগর ব্যবস্থাপনা তো আপনি জানেন যে আমাদের যে অপরিকল্পিত যে বিল্ডিং, রানা প্লাজা কয়েক বছর আগে যখন বিধ্বস্ত হলো, আমরা কিন্তু একটা বিল্ডিং 3 বাহিনী, তারপর পুলিশ, বিডিআর, র্যাব, জনসাধারণ, রেড ক্রিসেন্ট, এইসব সব সংগঠনগুলো মিলেও কিন্তু, সংস্থাগুলো মিলেও কিন্তু সেটা উদ্ধার করতে পারি না। সেইখানে আমাদের যদি একটা মোটামুটি মাত্রার ভূমিকম্প হয় এবং একটা ঢাকা শহরে ম্যাসাকার হয়, হয়তো ভবিষ্যতে এরকম একটা দুর্যোগ আমাদের জন্য অপেক্ষা করছে। আপনি ভাবতে পারেন কি অবস্থা হবে? তো আমাদের এই যে বর্তমান যে ঢাকায় আমরা বাস করছি, সেটা রাতারাতি আমরা একটা টেকসই নগর করতে পারবো না। কিন্তু আমার মতামতটা হলো যে নতুন করে যে এলাকাগুলো তৈরি হচ্ছে, যে নতুন যে মডেল টাউন বা শহরতলি, যে নতুন শহর ডেভেলপ হচ্ছে, সেইগুলোতে একটা সুদূর প্রসারী পরিকল্পনা লাগবে। সেখানে প্রথমত হলো ভূমিকম্প নিরোধক, তারপর হলো যেরকম ঢাকা শহরে যে পরিমাণ লোক সংখ্যা, সেখানে মাত্র 25% রাস্তা আছে, আরও 75% রাস্তা দরকার। তো সেই ব্যাপারগুলো মাথায় রেখে হলো আমাদের, কারণ এই বিষয়গুলো যদি টেকসই না হয়, আমাদের জনজীবন তো একটা হুমকির মুখে। তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই একটা ভালো উদ্যোগ নিতে হবে। এবং আমাদের যে নতুন সরকার আসছেন, তারেক জিয়ার নেতৃত্বে আমি আশাবাদী ওনার ব্যাপারে। আগামীতে নিজেকে কোনো অবস্থানে দেখতে চান? সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কি? দেখুন, আমি একজন শিল্পী এবং আমি সামাজিক কাজ করছি এবং আমি নিজের তাগিদে করি। আমার পিছনে কোনো ফান্ডিং নেই, কোনো সংগঠন সংস্থা নেই যে আমাকে আমার কাজগুলো, আমি কিন্তু এগুলি সম্পূর্ণ আমার নিজের উদ্যোগে। আমার একটা প্রতিষ্ঠান আছে হুপ মাল্টিমিডিয়া, সেটার থেকে আমার কিছু আয় হয়, সেটা দিয়ে আমি জনকল্যাণমূলক কাজ করি। আমার মূলত তৃপ্তিটা সেইখানেই, যে আমাকে বিরাট পদ পদবীধারী হতে হবে আমি সেটা মনে করি না। আমার কাজের যে পরিতৃপ্তি বা স্যাটিসফ্যাকশনের জায়গাটা হলো যে আমি কাজ করছি এবং প্রত্যেকটা দিন আমি কাজে লাগানোর চেষ্টা করি। সন্তুদা, সময় স্বল্পতায় আমাদের আলোচনার ইতি টানতে হবে। আমাদের কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং দর্শক শ্রোতাদেরকেও অনেক ধন্যবাদ। আমি সবশেষে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, একটা বার্তা দিতে চাই, যে আমরা যেন সবাই দায়িত্বশীল এবং মানবিক মানুষ হয়ে উঠি এবং আমাদের সন্তানদেরকে আমরা যেন আমাদের পরিবেশ, আমাদের যে সম্পদগুলো, সেইগুলো যাতে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, সেই ব্যাপারে যাতে আমরা ছোটোর থেকেই বাচ্চাদেরকে অন্তত পারিবারিকভাবে সেই শিক্ষাটা দেই। ধন্যবাদ সবাইকে। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম বিশিষ্ট চিত্রশিল্পী ও মানব উন্নয়ন কর্মী সন্তু সাহার সঙ্গে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আসাদ কাজল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।